একের পর এক কংগ্রেসের বিধায়ক কংগ্রেস ছাড়ছেন এবং আজ দেখা যাচ্ছে যে আরও একজন কংগ্রেসের নেতা কংগ্রেস ছাড়ছেন এবং কংগ্রেসের প্রাক্তন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন এবং অসম বিধানসভা 2021 সালে নির্বাচিত হওয়া প্রায় 7 জন কংগ্রেসের বিধায়ক কংগ্রেস ত্যাগ করেছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কংগ্রেস থেকে নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদ অর্থাৎ আপনিও একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেস ত্যাগ করলেন এবং আজ দেখা যাচ্ছে যে যখন ভূপেন বরাও আপনাদের অসম প্রদেশ কংগ্রেসের কমিটির দায়িত্ব ছিলেন এক সময়, তিনিও আজ কংগ্রেস দলে নেই। প্রথম কি বলবেন? দেখেন, আগের যে কংগ্রেস ছিল আজ সেই কংগ্রেস নেই এবং আমরা একে একে অনেকজনই আমরা কংগ্রেস ত্যাগ করেছি। আজকে ভূপেন বরা সাহেব কংগ্রেস ত্যাগ করেছেন, অনেক দিন আগেই উনার ত্যাগ করা দরকার ছিল, কারণ কংগ্রেসের নেতৃত্ব বলতে কিছু নেই, যা কয়েকজন দালালের দ্বারা আবৃত এই কংগ্রেস দল। এবং এইবার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা খবর নিয়ে দেখুন, প্রত্যেকেই টাকা পয়সার বিনিময়ে তারা টিকিট পাচ্ছেন। সুতরাং এই দল বর্তমান খুব কমার্শিয়াল দলে পরিণত হয়ে গেছে। রাজনীতি বলতে কিছু নেই এখানে। কংগ্রেস দলে যে কয়েকজন নেতা বর্তমানে আছেন কেউ কারো কথা মানে না, শুনে না এবং তারাই মনে করে যে এই আসামের নেতৃত্ব তারাই দেবে, কিন্তু আদৌ তাদেরকে জনসাধারণ বিশ্বাস করছে না এবং তাদেরকে জনসাধারণ পছন্দও করছে না, যার জন্যে কংগ্রেসের এত ডুবি হয়েছে। আজ ভূপেন বরা দল ত্যাগ করেছেন, আমি মনে করি তার অনেক আগেও দল ত্যাগ করা দরকার ছিল। ভূপেন বরা যে রকিবুল হুসেনের প্রতি অসন্তুষ্ট সেটা কিন্তু পত্রে উল্লেখ করেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে বলেছেন যে মুখ্যমন্ত্রী আর উনি একসাথে কংগ্রেসে যুক্ত হয়েছিলেন এবং কংগ্রেসে শুধুমাত্র যাদের পরিবারে মুখ্যমন্ত্রী রয়েছে বা যারা মন্ত্রীদের রয়েছে, অর্থাৎ যারা কংগ্রেসের লিগেসি রয়েছে দীর্ঘদিন ধরে, তারাই কিন্তু কংগ্রেসের এবং সাধারণ মানুষ যারা সাধারণভাবে নির্বাচিত হয়ে বা সাধারণ পরিবারের মানুষ, তাদের কিন্তু আজ স্থান নেই কংগ্রেসে। দেখেন, আমিও এক সাধারণ পরিবার থেকে এসে আমি কংগ্রেসের বিধায়ক হয়েছি, কংগ্রেসের দল থেকে মন্ত্রীও মনোনীত হয়েছিলাম। তখনকার যে কংগ্রেসের যে স্থিতি ছিল, কংগ্রেসের যে অবস্থা ছিল, আজকে সেই অবস্থা নেই। সুতরাং বর্তমানে পরিবেশ বিবেচনা করে আসামের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে অন্তত সবাই রাজনীতি করা উচিত। দেখা যাচ্ছে যে আরো একটা কথা উল্লেখ আছে, অর্থাৎ শেরমান আলী আহমেদ, তারপর আব্দুর রশিদ মন্ডল রাইজর দলে যোগদান করার কথা রয়েছে আজ, তারপর একের পর তারপর কমলাক্ষ দেপুরাকাশ তো আপনি, অর্থাৎ আমি সেই বিধায়ক অর্থাৎ সংখ্যালঘু বিধায়ক থেকে শুরু করে বাকি যে বিধায়করাও কিন্তু শুধু একটা যে রকিবুল হোসেনের যে শুধু দপদপানি চলছে সেই কংগ্রেসের মধ্যে। দেখেন, আমি যখন কংগ্রেস ত্যাগ করেছি তখনও রকিবুল হোসেনের কথা আমি বলেই ত্যাগ করেছি, কারণ রকিবুল হোসেন যে রাজনীতি করেন এই দলকে টুকরো টুকরো তিনিই করছেন। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনাকে তিনি যেভাবে যে পরিস্থিতিতে উনি যখন বেরিয়ে গেলেন এই হিমন্ত বিশ্ব শর্মা সাহেব, সেই সময়েও তিনি মির্জাফরের ভূমিকা নিয়েছিলেন রকিবুল হোসেন। আর ঠিক তদ্রূপভাবে আজকে কংগ্রেস দলে এমনভাবে কাঠি নাড়ছেন যে এই দলকে আরও নষ্ট করে তিনি ছাড়বেন। দেখা যাচ্ছে যে 26-এর নির্বাচন আসছে, অর্থাৎ সিদ্দিক আহমেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে আসছে। কেউ বলছে সিদ্দিক আহমেদ অসম গণপরিষদ দলের টিকিটে নির্বাচিত হবেন। তো আপনার 26-এর নির্বাচনের পরিকল্পনাটা কি? দেখেন, আমার বর্তমানে শরীর খুব খারাপ, আমি ক্যান্সার রোগে ভুগছি, যার জন্যে আমি বোধহয় এই নির্বাচনে এই শরীর নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করা একটু কঠিন হবে। তথাপি আরও সময় আছে, আসুক,
দেখা যাক কি হয়। আপনার কেউ কিন্তু অসম গণপরিষদ দলের টিকিট প্রদানের জন্য একটা ভিডিও আমরা দেখেছি, অর্থাৎ আপনার ছেলে কি এবার আপনার পরবর্তী, অর্থাৎ যে আপনি যে বিধানসভা কেন্দ্রে রয়েছিলেন সেই কেন্দ্রের আপনার ছেলে কি প্রতিনিধিত্ব করতে পারে? না, আমার ছেলেও প্রতিদ্বন্দ্বিতা করবে না। সে বলে দিয়েছে যে সে আহ, রাজনীতিতে নেই এবং সে প্রতিদ্বন্দ্বিতাও করবে না। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন বিধায়ক, প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী এবং বর্তমানের বিধায়ক, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক, উত্তর করিমগঞ্জের বিধায়ক। অর্থাৎ এই যে সিদ্দিক আহমেদ বলেছেন, অর্থাৎ উনিও কংগ্রেস ছাড়লেন, অর্থাৎ বিশেষ করে শুধুমাত্র রকিবুল হোসেনের জন্য এবং রকিবুল হোসেনের প্রতি অসন্তুষ্ট হয়ে উনিও কংগ্রেস ছাড়ছেন বলে এই মুহূর্তে জানিয়েছেন।